দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন প্রত্যাখ্যান করে হরতাল অবরোধ কিংবা সংসদ ভবন ঘেরাও করতে চায় বিএনপি। নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে দলগুলোর সঙ্গে ইতিবাচকভাবে যুক্ত থাকব, এই কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। গতকাল ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, সেটি এখনো হয়তো পত্রিকায় আসেনি। তো সুতরাং এতে তাদের মাথা খারাপ হয়ে গেছে, এখন আবল তাবল বকা শুরু করেছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো 7 তারিখের নির্বাচনকে কেন্দ্র করে এবার নতুন পদক্ষেপ নিচ্ছেন বিএনপি, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে বিএনপিকে উদ্দেশ্য করে একই তথ্য দিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন প্রত্যাখ্যান করে হরতাল অবরোধ কিংবা সংসদ ভবন ঘেরাও করতে চায় বিএনপি। নির্বাচনের আগে টানা হরতাল অবরোধ পালন করলেও নির্বাচন পর অনেকটা নিস্তেজ হয়ে পড়েছে দলটি। বিএনপির নেতারা যদিও বলছে বিএনপির কর্মসূচি চলছে শুক্র শনিবার, কালো পতাকা মিছিলের পর প্রথম অধিবেশনের কর্মসূচি ঘোষণা করবেন তারা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। বিএনপির কোনো কর্মসূচিতেই ঠেকে যায়নি নির্বাচন বা নতুন সরকার গঠন, সবকিছুই সম্পন্ন হয়েছে বড় কোনো ঝামেলা ছাড়াই। এরই ধারাবাহিকতায় আগামী 30 জানুয়ারি বসতে যাচ্ছে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন। এবার এই অধিবেশনকে ঘিরে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলকে চাঙ্গা রাখা এবং নেতাকর্মীদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে 30 জানুয়ারি কর্মসূচি পালনের পক্ষে দলের অনেকে। ওই দিন হরতাল, অবরোধ, প্রতিবাদ সমাবেশ, সংসদ ভবন অভিমুখে পদযাত্রা কিংবা সংসদ ভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি দেয়া হতে পারে বলে গুঞ্জন উঠেছে। 30 তারিখে সংসদ অধিবেশন শুরু হবে, এটা তো আমরা মানি না, এই সংসদে মানি না, এই সংসদে নির্বাচন মানি না। সে কারণে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা স্ট্যান্ডিং কমিটি মেম্বার চিন্তা ভাবনা করছেন, এই উপলক্ষে স্ট্যান্ডিং কমিটির শীর্ষ পর্যায়ের নেতারা বিভিন্ন উপজেলা, পৌরসভা, জেলা, অঙ্গ সংগঠন বা সিনিয়র নেতৃবৃন্দ যারা ঢাকা আছেন তাদের সাথে ভার্চুয়াল আলাপ করে নিয়েছেন যে আমরা কি করতে পারি, কি ঘটলো, কি হলো। আমরা তো কালো পতাকা মিছিল করব শান্তিপূর্ণ, সেখানে তিনি বলছে যে এগুলো করতে গেলে হাড় ভাঙ্গা জবাব দেওয়া হবে। তো এইসব কারণে আমরা মনে করি 30 তারিখেও আমাদের তৃণমূল পর্যায়ের দাবি যে অবৈধ সংসদ যেদিন চলবে সেদিন একটা কর্মসূচি আসুন। তো আমি আশা করি এমন একটা কর্মসূচি আসতে পারে যেটা আমাদের গ্রহণযোগ্য হবে নেতাকর্মীদের কাছে। গেল 7 জানুয়ারি একতরফা ও পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করেছে বিএনপি। আগের সংসদের মতো এই সংসদকেও অবৈধ বলতে চায় দলটি। তবে দলীয় নেতাকর্মীদের নিরাপত্তার কথা ভেবে 30 জানুয়ারি কি কর্মসূচি দেবে সেটি এখনই প্রকাশ করতে চায় না বিএনপির নীতি নির্ধারণী ফোরাম। তবে কর্মসূচি যে একটা আসছে তা নিশ্চিত করেন ডক্টর আব্দুল মঈন খান। নিশ্চয়ই আমাদের কর্মসূচি আসবে। আমরা ইতিমধ্যে শুক্রবার, শনিবার আমরা কর্মসূচি দিয়েছি এবং আমরা বলেছি যে আমাদের এই শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক প্রতিবাদ চলতে থাকবে। আমরা রাজপথে আছি, রাজপথে আমরা থাকব যতক্ষণ পর্যন্ত না এই সরকার বুঝতে পারে যে তারা জনগণ বিরোধী একটি গায়ের শক্তিতে, একটি বন্দুকের শক্তিতে তারা ক্ষমতা দখল করে রয়েছে। এটা তো ভুয়া সংসদ। এই সংসদ তো কোনো জনগণের প্রতিনিধিত্ব করে না। এটা একটা সাজানো নির্বাচনে আপনারা দেখেছেন সরকার যাকে যেই সিট থেকে পছন্দ করে নিয়েছে সে সেখানে এমপি নির্বাচিত হয়েছে। তারা নাকি সংবিধান লঙ্ঘন করতে পারবে না। তো আজকে কি তারা সংবিধান লঙ্ঘন করেনি? 300 পার্লামেন্টের সিটে যদি 600 সংসদ সদস্য বসিয়ে দেয় তাহলে কি সেটা সংবিধানের লঙ্ঘন হয় না? নির্বাচনের পর আন্দোলনে ভাটা পড়ল কেন এমন প্রশ্নের জবাবে ডক্টর মঈন বলেন, মামলার ভারে বিএনপির প্রায় সব নেতাই কাবু, দলের মহাসচিব সহ অসংখ্য নেতাকর্মী জেলে। এ অবস্থায় ইচ্ছে মতো কর্মসূচি দিতে পারে না বিএনপি। দর্শক, শুভেচ্ছা নেবেন। নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে দলগুলোর সঙ্গে ইতিবাচকভাবে যুক্ত থাকব, এই কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। এই সুনামের থেকেই দর্শক বুঝতে পারছেন যে পশ্চিমা দেশগুলো যারা
গত 1.5-2 বছর থেকে অব্যাহতভাবে বলছিল যে বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক নির্বাচন যেটি আন্তর্জাতিক মানের সেটি হওয়া উচিত, এবং সেই লক্ষ্যে তারা সবার সাথে ধারাবাহিকভাবে যোগাযোগ রক্ষা করছিল। তো সেই যে নির্বাচনটা হয়ে গেল শেষ পর্যন্ত, সেই নির্বাচনটা কি মেনে নিল? না, মানেনি। নির্বাচনটা মানেনি বলে কি সরকারের সাথে সম্পর্ক তাদের বিচ্ছিন্ন হয়ে গেল? না, সেটাও না। তার মানে হচ্ছে এটা একটা অব্যাহত সংগ্রাম। রাজনৈতিক দলগুলো যেমন গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য, সুশাসনের জন্য সংগ্রাম করে, আন্দোলন করে, সেই আন্দোলন কখনো সফল হয়, কখনো সফল হয় না। কিন্তু যখন সফল হয় না, তার মানে কি তারা কি গুটিয়ে যাবে, তাদের দায়িত্ব থেকে তারা সরে যাবে? তা তো যাবে না। এটা একটা অব্যাহত সংগ্রাম। সারা বিশ্বব্যাপী গণতন্ত্রের জন্য, মুক্তির জন্য, অধিকারের জন্য মানুষ লড়াই করে। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে সেই কাজটা করে। তো পশ্চিমা বিশ্ব যেহেতু তারা চায় যে বিশ্বের দেশে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই তাহলে তাদের সাথে তাদের সম্পর্ক যেহেতু তাদের শাসন কাঠামোর সাথে একটা সামঞ্জস্যপূর্ণ হয়, এবং সেটাকে তারা উৎসাহিত করে, এবং সেই জন্য নিবিড়ভাবে তারা কাজ করে যায়। বাংলাদেশের যেহেতু মূল কাঠামোটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র, যেখানে সার্বভৌম একটি সংসদ থাকবে, যে সংসদে জবাবদিহিতা থাকবে এবং তার মাধ্যমে সরকার পরিচালনা হবে, এই শাসন ব্যবস্থার সাথে পশ্চিমা দেশগুলোর সঙ্গে মিল আছে বলেই তারা তাদের মতন করে নির্বাচনটি চায়। কিন্তু বাংলাদেশে যারা গত 15 বছর ধরে ক্ষমতায় আছে, তো তারা ধারাবাহিকভাবে চায় যে তাদের মতন করে একটি একতরফা নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতায় থাকবেই, একের পর এক থাকতে থাকবে। বিরোধী দল ধ্বংস হবে, তাতেও কোনো সমস্যা নেই, তাদের হলো ক্ষমতায় থাকাটা প্রধান। এবং এই মনোভাবের কারণে পশ্চিমা বিশ্বের সাথে অন্তত মানবাধিকার, নির্বাচন, গণতন্ত্র এই প্রশ্নে মিল হচ্ছে না। সেই কথাটা কিন্তু তারা আকারে ইঙ্গিতে বলছেন বারবার, নির্বাচনের আগেও বলেছেন, এখনো বলেছেন। এখন যেটি সারাকুক যেটি বলেন সেটি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি একটি বক্তব্য দিয়েছেন। এখানে খবরে বলা হচ্ছে, বাংলাদেশের সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি বলে অভিমত দিয়েছিল যুক্তরাজ্য। দেশটির ওই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, তবে নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচকভাবে যুক্তরাজ্য যুক্ত থাকবে। তার মানে এই বিষয়ে তারা অব্যাহতভাবে বলতে থাকবে, চাপ দিতে থাকবে, এই অবস্থান থেকে তারা পিছপা হবে না। বুধবার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারাকুক সাংবাদিকদের কাছে তার দেশের এই অবস্থানের কথা জানিয়েছেন। সারাকুক বলেন, আপনারা জানেন যুক্তরাজ্য সরকার নির্বাচন ও গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে ভিন্ন মত পোষণ করে 8 জানুয়ারি একটি বিবৃতি দিয়েছে। নিশ্চয়ই মনে আছে, যুক্তরাষ্ট্র দিয়েছে, কানাডা, অস্ট্রেলিয়া দিয়েছে। তাদের কিন্তু এক ধারা যে না, নির্বাচনটা ভালো হয়নি, সুষ্ঠু অবাধ হয়নি, এ অংশগ্রহণমূলক হয়নি। সুতরাং নির্বাচনটা তারা মেনে নেয়, এটা একদম নিশ্চিত। কিন্তু যেভাবেই হোক সরকার তার মতন করে নির্বাচন করেছে, সেটা মানুক আর না মানুক, কিন্তু তারা সরকারের সঙ্গে, অর্থাৎ সরকারের মাধ্যমে তারা বাংলাদেশের মানুষের সঙ্গে, একটি দেশের সঙ্গে তাদের যে নিয়মিত যে ধারাবাহিক যে কর্মকাণ্ডগুলো, বাণিজ্যিক, অর্থনৈতিক, অন্যান্য কূটনৈতিক, সেই ধারাবাহিকতা তারা রক্ষা করে যাবে। বলছেন যে এই বিষয়গুলো নিয়ে আমরা সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচকভাবে আলোচনা চালিয়ে যাব। হাইকমিশনার বলেন, আমরা যুক্তরাজ্য বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করা, ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি করা এবং নিরাপত্তা অংশীদারত্ব জোরদার করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছি। গতকাল ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, সেটি এখনো হয়তো পত্রিকায় আসেনি। তো সুতরাং এতে তাদের মাথা খারাপ হয়ে গেছে, এখন আবল তাবল বকা শুরু করেছে। কিন্তু প্রকৃতপক্ষে বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তারা এখন উপলব্ধি করছে নির্বাচন বর্জন করা তাদের জন্য আত্মাহুতির শামিল হয়েছে। স্বাধীনতা সংগ্রাম, বহু শহীদের রক্তের পথ বেয়ে আমাদের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে জাতির পিতার নেতৃত্বে আমাদের স্বাধীনতা এসেছিল। স্বাধীনতা কারো হুইসেল বাজানোর মাধ্যমে আসেনি, বহু সংগ্রাম, বহু রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এসেছিল।
আমাদের এই স্বাধীনতাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে এই মতিউর রহমানের আত্মদান সেটি আমাদের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল, বেগবান করেছিল। আজকে শহীদ মতিউরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আপনারা জানেন যে আজকে অনেকেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত করে, বিএনপি জামাত স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত করে বলার চেষ্টা করে একটি হুইসেল বাজানোর মাধ্যমেই যেন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল আর স্বাধীনতা সংগ্রাম তারা অস্বীকার করে। এবং স্বাধীনতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘুমন্ত বাঙালি জাতিকে পলে পলে আন্দোলিত করে এক সাগর রক্ত পাড়ি দিয়ে এই স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে এক সাগর রক্ত পাড়ি দিয়ে আমাদের স্বাধীনতা এসেছিল। তাই আজকে জাতির পিতার প্রতিও গভীর শ্রদ্ধা জানাই। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন। বিএনপি একটা অভিযোগ করছে যে আওয়ামী লীগ যে স্থানীয় সরকারে যে প্রতীক দেবে না, সেখানে তারা বলছেন, মঈন খান বলেছেন যে আওয়ামী লীগ তাদের পরাজয় মেনে নিয়েই নিজেরাই নৌকা ডুবিয়ে। দেখুন, আমরা যখন 2009 সালে সরকার গঠন করি, এরপরে যখন উপজেলা নির্বাচন হয় সেখানেও তো কখনো প্রতীক ছিল না। ইতিপূর্বে আরও বহুবার উপজেলা নির্বাচন হয়েছে, তখন তো কখনো প্রতীক ছিল না, তখন তো এই কথাগুলো আসেনি। প্রতীক দেওয়ার বিধানটা পরবর্তীতে চালু হয়। সুতরাং স্থানীয় সরকার নির্বাচন অতীতে বরাবরই প্রতীকবিহীন হয়েছে। তো আগের সেই পদ্ধতিতে কথাই আমরা বলেছি এবং সেখানে সবাই উন্মুক্ত থাকবে, যে যার মতো নির্বাচন করবে এবং নির্বাচনে যারা বিজয়ী হবে তারা নির্বাচিত হয়ে উপজেলা চেয়ারম্যান হবে। সুতরাং এটি নতুন কোনো কিছু তো নয়। আসলে তারা গত নির্বাচনে তারা অংশগ্রহণ না করে তারা উপলব্ধি করতে পেরেছে এটি তাদের চরম ভুল হয়েছে, তাদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। আজকে সমস্ত পৃথিবী মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন আবার নতুনভাবে নির্বাচিত হওয়ার কারণে। গতকাল ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, সেটি এখনও হয়তো পত্রিকায় আসেনি। তো সুতরাং এতে তাদের মাথা খারাপ হয়ে গেছে, এখন আবল তাবল বকা শুরু করেছে। কিন্তু প্রকৃতপক্ষে বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তারা এখন আত্ম উপলব্ধি করছে নির্বাচন বর্জন করা তাদের জন্য আত্মাহুতির শামিল হয়েছে। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।